বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম একটা রূপ, যেটা আমাদের কাছে ফ্যাসিলিটি আমাদের কিংবা তারও আগের পিরিয়ডে নানান সময় নানানভাবে নানান টাইমের মধ্যে দিয়ে আমরা ফেস করেছি। এটা দুঃখের খবর বা কষ্টের জায়গা যে বিশ্ববিদ্যালয়ে নানা কবি, সাহিত্যিক এবং সবকিছু নিয়ে আলোচনা হয়, যে বিশ্ববিদ্যালয়ে আমাদের নানান ধরনের নানান ব্যক্তিত্ব নিয়ে আলাপ আলোচনা হয়, যেটাকে অনুসরণ করা হয় এবং তাদেরকে নিয়ে আমরা সব রকমের আলোচনা করে থাকি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে একমাত্র ব্যক্তি যিনি সবচাইতে বেশি সফল হয়েছেন, একমাত্র ব্যক্তি যিনি সবচাইতে বেশি ক্রিটিক্যালিটি ফেস করে পুরো সমাজকেও পাল্টিয়েছেন, একমাত্র ব্যক্তি যিনি তার জন্মের আগে বাবাকে হারিয়েছেন এবং এরপরে মা হারানো, তারপর চাচা, তার সকল অভিভাবককে হারানো এবং সমাজের সকল রকমের সম্ভাব্য বিপদ এবং ক্রাইসিসকে ফেস করার মধ্য দিয়ে যে বেড়ে উঠেছেন এবং সমাজের ঠিক একটি বিপরীত মত যেটি প্রচলিত তার বিপরীত মত উপস্থাপন করার মধ্য দিয়ে তিনি চরমতম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং দেশ ছাড়া হওয়া সবকিছু পার হয়ে তিনি সফলতা হয়েছেন, সেই দেশটাকে আবার বিজয়ী করেছেন এবং সেই দেশটাকে পৃথিবীর বুকে একটা অন্যতম অনুকরণীয় অনুসরণীয় দেশ এবং মডেলে পরিণত করেছিলেন। সেই ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করতে পারি না। কিছু হতো একটা মিলাদ, একটা ছোট আয়োজন, মসজিদের ভিতরে একটা আলোচনা, কিন্তু কালচারালি এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অন্যান্য উপাদান যেগুলো হাজির করা হতো, হাজির রাখা হতো, ঠিক বিপরীত ইসলামের উপাদানগুলোকে প্র্যাকটিস করা হতো, সেটাকে মৌলবাদী ট্যাগ দিয়ে, সেটাকে একটি নির্দিষ্ট ধরনের এজেন্ডা ট্যাগ দিয়ে, সেটাকে অন্য কোনো একটা ট্যাগিং করে কর্নার করে রাখা হতো। আমরা যেটা গত বছর 24 সালে ফেস করেছি। 24 সালে আপনারা দেখেছেন যে কোরআন তেলাওয়াতের আসর হয়েছে, সেখানে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যে কারি, যেই অন্যতম আরেকজন যে কোরআন তেলাওয়াত করেছিল, সেই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জায়গায় তারাবি পড়ানোর কথা ছিল, ইফতার সহ বিভিন্ন প্রোগ্রামে তার কোরআন তেলাওয়াতের কারণে শেষ পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি তাকে সেই তারাবি পড়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করে, বলা হয়েছে তুমি এই ধরনের কাজ করছো না, তুমি এটা করতে পারবে না। তারাবির সেই অ্যাপয়েন্টেড থেকে সুযোগ থেকে তাকে বাতিল করে দেয় পরবর্তীতে। এই ধরনের বহু কেস ঘটেছে। আমরা এই গত বছর ছাত্র শিবিরের জায়গা থেকে চেষ্টা করেছি যে আয়োজন করা। গত বছর ডক্টর ইয়াসির কাদি এসেছিলেন, আপনারা দেখেছেন এই বছর রমজানের আগে। এই বছর রমজানের আগে ইয়াসির কাদিকে নিয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করেছিলাম। এটা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। গত বছর 5 আগস্ট করে সিরাজ সম্মেলন হয়েছে, সেটিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। টিএসসি যেটা হয়েছিল বিভিন্ন জায়গায় করে সেগুলো আপনার পক্ষ থেকে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচকবৃন্দ এসেছেন। আমি এটা কত বড় রুমে এই সিরাজের আলোচনা হয়েছে, কত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছে, তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজের আলোচনাটা কন্টিনিউয়াসলি হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে আলোচনা করবেন, সিরাতের আলোচনা, শিক্ষার্থীরা এসে শুনবেন, আল্লাহ রাসূলকে বুঝবার চেষ্টা করবেন, তার লাইফের স্ট্র্যাটেজি যত রকমের সুন্দরতম দিকগুলো ছিল সেগুলো শিখবার চেষ্টা করবেন, তার জীবন থেকে যেখান থেকে অনুপ্রেরণা চাইছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আমি তো পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যে কোনো তরুণ যুবক যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ মানবে এবং তিনি কিভাবে ক্রাইসিস ম্যানেজ করতেন, কিভাবে অপরচুনিটিকে ইউটিলাইজ করতেন, সেগুলো জানবেন, দেখবেন, শিখবেন, ফলো করবেন। আমার মনে হয় কোন শিক্ষার্থী, কোন যুবক হতাশ হওয়ার কথা না, কোন যুবক, কোন শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না, কোন যুবক, কোন শিক্ষার্থী তার পথ হারানোর কথা না। সে যে ধর্মেরই হোক, যে পথেরই হোক, যে মতেরই হোক, তাই ওনাকে নিয়ে আলোচনা হওয়া দরকার। আজকে আলোচনা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার উদ্বোধনী কথার মধ্য দিয়ে আবারও সবাইকে আমি আয়োজনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সাধারণ সভাপতি হিসেবে সবকিছুর জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ধারণ করব, জানবো, বুঝবো, শিখবো, রিপিটেডলি শুনবো, এক অপরকে শোনাবো, আবার নিজেদের মধ্যে পর্যালোচনা করবো। দিন শেষে তিনি আমাদের সবচাইতে মডেল ব্যক্তিত্ব, অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণার জায়গা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।